গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। আমি স্নিগ্ধা। তোমরা অন স্ক্রিন একটা ডেইলি ফ্রি ক্লাসেসের শিডিউল দেখতে পাচ্ছ, যেখানে সকাল 8টা থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করানো হয়, সকাল 10টা থেকে আইসিডিএস মেন্সের এক্সামের জন্য ক্লাস করানো হচ্ছে, সন্ধ্যে 6টা থেকে ডাব্লিউবিসিএস প্রিলিমস আর মেন্সের ক্লাস করানো হয়, আর সন্ধ্যে 8টা থেকে ডাব্লিউবিসিএস প্রিলিমস আর মেন্সের ক্লাস হয়ে থাকে। আমার ক্লাস প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার সন্ধ্যে 8টায় হয়। তাই নিজেদের প্রিপারেশনটাকে আরেকটু বেটার করার জন্যে তোমরা কিন্তু এই ক্লাসগুলো ফলো করতে পারো। আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো। সমস্ত ক্লাসের নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। ডাব্লিউবিসিএস 2021 কে ফোকাস করে ফাউন্ডেশন কোর্স শুরু করা হয়েছে, যেখানে 1000+ চ্যাপ্টার ওয়াইজ ভিডিওস থাকবে, 400+ চ্যাপ্টার ওয়াইজ ইবুকস, 1000+ মক টেস্ট আর 27,000 কোয়েশ্চেন্স থাকবে। এই সমস্তটাই কিন্তু এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপে হবে। তার ভ্যালিডিটি আর ফি স্ট্রাকচার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ডাব্লিউবিসিএস 2021 কে টার্গেট করে এই মক টেস্ট কোর্স শুরু করা হয়েছে, যেখানে 1000+ মক টেস্ট, 27,000 কোয়েশ্চেন্স উইথ ফুল এক্সপ্লেনেশন, স্মার্ট র্যাঙ্ক অ্যানালিসিস, আর পুরোটাই কিন্তু অ্যাকর্ডিং টু লেটেস্ট প্যাটার্ন করা হয়েছে। তার কোর্স ফিস 249 পার মান্থ। এটাও কিন্তু এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপে হবে। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ওয়াটার পলিউশন, অর্থাৎ জল দূষণ। এর আন্ডারে আমরা যেসব বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলো একবার দেখে নিই। হোয়াট ইজ ওয়াটার পলিউশন, ওয়াটার পলিউশন কাকে বলে, টাইপস অফ ওয়াটার পলিউটেন্টস, টাইপস অফ সোর্সেস, কজেস অফ ওয়াটার পলিউশন, কি কারণে ওয়াটার পলিউশন হচ্ছে, এফেক্টস অফ ওয়াটার পলিউশন, তার প্রভাব কি পড়ছে, আর কিছু কন্ট্রোল মেজার্স। তাই আজকের ক্লাসটা শেষ অবধি দেখো। আজকের ক্লাসের পিডিএফ এর জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেল ফলো করতে পারো। তাহলে প্রথমেই দেখে নিই এই জল দূষণ অর্থাৎ ওয়াটার পলিউশন কাকে বলে। অ্যাডিশন অফ সার্টেন সাবস্টেন্সেস, কিছু সাবস্টেন্সেস যদি জলে অ্যাড করা হয় বা কিছুভাবে অ্যাড হয়, সাচ অ্যাজ অর্গ্যানিক, ইনঅর্গ্যানিক, বায়োলজিক্যাল, রেডিওলজিক্যাল কিংবা হিট, which degrade the quality of water, যেটা কি করবে, ওয়াটার কোয়ালিটিটাকে ডিগ্রেড করবে, অর্থাৎ নষ্ট করে দেবে, অবনতি ঘটাবে, so that it becomes unfit for use। আর সেটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না, ডোমেস্টিক পারপাসেও না আর ড্রিঙ্কিং পারপাসেও না। তাহলে যেই সব অ্যাডিশনস মানে যেই সব সাবস্টেন্সগুলো ওয়াটারের সাথে মিশে ওয়াটারটাকে, ওয়াটার কোয়ালিটিকে নষ্ট করে দেয়, সেইটাকে কিন্তু বলা হয়, সেই ইয়েটাকেই বলা হয় ওয়াটার পলিউশন অর্থাৎ জল দূষণ। আর যার ফলে এই জিনিসগুলো হচ্ছে, যেমন অর্গ্যানিক, ইনঅর্গ্যানিক, বায়োলজিক্যাল, রেডিওলজিক্যাল, হিটস, এগুলো হচ্ছে ওয়াটার পলিউটেন্ট, যার কারণে এই দূষণটা হচ্ছে। তাহলে ওয়াটার পলিউশন ইজ নট অনলি কনফাইন্ড টু সারফেস ওয়াটার, শুধুমাত্র সারফেস ওয়াটারে যে ওয়াটার পলিউশন হবে তা কিন্তু নয়, ইট অলসো স্প্রেড টু গ্রাউন্ড ওয়াটার, সি অ্যান্ড ওশান। ন্যাচারাল সোর্সেস কি কি থাকতে পারে ওয়াটার পলিউশনের? সয়েল ইরোশন হতে পারে, লিচিং অফ মিনারেলস ফ্রম দ্য রক্স থেকে ওয়েদারিং এর কারণে মিনারেলস গুলো কিন্তু রকটা ধীরে ধীরে ভেঙে মিনারেলস গুলো কিন্তু লিচ হতে পারে বা মাটির তলায় চলে গিয়ে এই আন্ডারগ্রাউন্ড ওয়াটারের সাথে মিশতে পারে, আর সেটাতে কি হবে না, ওয়াটার পলিউশন হবে বা জল দূষণ করে দেবে। ডিউ টু ন্যাচারাল সলিবিলিটি অ্যান্ড সলিবিলিটি ট্রিগার্ড বাই অ্যাসিড রেন, আমরা জানি যে অ্যাসিড রেনে কি থাকে না, হার্মফুল কিছু কেমিক্যাল কম্পাউন্ডস থাকে, যেমন সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আমরা দেখেছি। এই জিনিসগুলো ওজোনের সাথে কিংবা ফোটো অক্সিডেন্টের সাথে রিয়াক্ট করে কি তৈরি করে, সেকেন্ডারি পলিউটেন্ট তৈরি করে, যেমন নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড। এগুলো যখন বৃষ্টির দ্বারা মাটিতে এসে পড়ে সেটাকে কিন্তু কি বলে, অ্যাসিড রেন। অ্যাসিড রেনের জন্যও কিন্তু কি হতে পারে, জল দূষণ হতে পারে। অ্যান্ড ডিকিং অর্গ্যানিক ম্যাটার, অর্থাৎ বোঝা গেল যে ওয়াটার পলিউশন বা জল দূষণ কাকে বলা হয়। নেক্সট দেখে নিই টাইপস অফ ওয়াটার পলিউটেন্টস। টাইপসের মধ্যে কি কি আছে? বায়োলজিক্যাল পলিউটেন্টস, কেমিক্যাল পলিউটেন্টস অ্যান্ড ফিজিক্যাল পলিউটেন্টস। বায়োলজিক্যাল পলিউটেন্টসের মধ্যে ভাইরাসেস আছে, ব্যাকটেরিয়া আছে অর্থাৎ মাইক্রো অর্গানিজমস, অ্যালগে আছে। আর এটা কিসের থ্রু দিয়ে ওয়াটারে আসছে না, থ্রু এক্সক্রিটা অফ অ্যানিমালস, মানে মলমূত্রের দ্বারা এগুলো কিন্তু ওয়াটারে আসছে। আমরা জানি এগুলোর মধ্যে কি থাকে, মাইক্রো অর্গানিজম, এগুলোকে বলা হচ্ছে বায়োলজিক্যাল পলিউটেন্ট। কেমিক্যাল পলিউটেন্ট কি? ইনঅর্গ্যানিক, ফসফেটস, নাইট্রেটস, ফ্লোরাইডস। অর্গ্যানিক কি কি হবে? ফেনলস, প্লাস্টিক্স, পেস্টিসাইডস অ্যান্ড
পিসিবি অর্থাৎ পলিক্লোরিনেটেড বাইফিনাইলস লিখে রাখতে পারো, এর ফুল ফর্ম। এগুলো হচ্ছে ম্যানমেড কিছু অর্গানিক কম্পাউন্ডস, এগুলো কিন্তু ইন্ডাস্ট্রি থেকে রিলিজ হয়। হেভি মেটালস কি কি? মার্কারি, ক্যাডমিয়াম, মার্কারি অ্যান্ড জিঙ্ক। ফিজিক্যালের মধ্যে কি হতে পারে? হট ওয়াটার, যেটা কিন্তু ইন্ডাস্ট্রি থেকে রিলিজ হচ্ছে, কিংবা অয়েল যেগুলো লিকেজ হচ্ছে ফ্রম দ্য অয়েল ট্যাঙ্কার। আশা করি বোঝা গেল টাইপস অফ ওয়াটার পলিউটেন্টস। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে টাইপস অফ সোর্সেস। এই ওয়াটার পলিউশনের সোর্সেস কি কি? যখন পলিউটেন্ট গুলো ডিসচার্জ হচ্ছে ফ্রম আ স্পেসিফিক লোকেশন, যেরকম ধরে নাও কোনো ড্রেনেজ পাইপের থেকে ক্যারিং ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্ট বা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ক্যারি করছে and it discharged directly into the water body, সেটাকে বলা হচ্ছে পয়েন্ট সোর্সেস। আর নন পয়েন্ট সোর্সেস কোনগুলো? যেগুলো ডিসচার্জ হচ্ছে ফ্রম আ ডিফিউজড সোর্সেস কিংবা কোনো বড় জায়গা থেকে, যেমন এগ্রিকালচারাল ফিল্ড, গ্রাসল্যান্ডস, কনস্ট্রাকশন সাইটস কিংবা মাইন্সও হতে পারে। অর্থাৎ বোঝা গেল, একটা ছবির দ্বারা এটা ভালো করে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে কোনগুলো পয়েন্ট সোর্সেস? এগুলো দেখো, স্ট্রিট, সিটি স্ট্রিট, সাব আরবান ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে সব নন পয়েন্ট সোর্সেস। রুরাল হোমস, বড় বড় জায়গা সব, ঠিক আছে। আর পয়েন্ট সোর্সেস কি? এই যে ড্রেনেজ, একটা আসছে দেখো ফ্যাক্টরি থেকে, একটা আসছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে। বোঝা গেল আশা করি। নেক্সট যে বিষয়টা আমরা দেখবো সেটা হলো কজেস অফ ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন কিসের থ্রুতে হচ্ছে বা কিসের দ্বারা হচ্ছে, তার কারণগুলো কি কি? তাহলে সুইচ ওয়াটার কাকে বলবো? না, সুইচ ওয়াটার যেটা কোথা থেকে ডিসচার্জ হবে? হাউস থেকে হতে পারে, হসপিটাল থেকে হতে পারে, and it contain the human and animal excreta, food residue, cleaning agent and detergent। বোঝা গেল। এবার দেখে নি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট কি? ইন্ডাস্ট্রিজ থেকে প্রচুর পরিমাণে কিন্তু ইনঅর্গ্যানিক আর অর্গ্যানিক পলিউটেন্টস রিলিজ হয়, which may prove highly toxic to the living beings। নেক্সট হচ্ছে এগ্রিকালচারাল সোর্সেস। এগ্রিকালচারাল ফিল্ডে আমরা ইউজ করে থাকি? ফার্টিলাইজার্স, পেস্টিসাইডস। আর আমরা জানি ফার্টিলাইজারের মধ্যে কিন্তু নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম থাকে। এক্সেস যদি ফার্টিলাইজার ইউজ করা হয়, সেই এক্সেস ফার্টিলাইজার কিন্তু গ্রাউন্ড ওয়াটারে লিচিং এর থ্রু দিয়ে ঢুকে গ্রাউন্ড ওয়াটারটাকে পলিউট করতে পারে, কিংবা এটা সারফেস ওয়াটারের সাথে মিক্স হয়ে কিন্তু গ্রাউন্ড ওয়াটার পলিউট করতে পারে। সো পেস্টিসাইডস কি? কন্টেন ওয়াইড রেঞ্জ অফ কেমিক্যালস, আর সেই কেমিক্যালস গুলো কি? ক্লোরিনেটেড হাইড্রোকার্বনস। অর্থাৎ তার একটা এক্সাম্পল কি? ডিডিটি, এর ফুল ফর্ম কি? ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন। তাহলে এই ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন কিন্তু একটা পেস্টিসাইডস। ইট ইজ আ ইনসেকটিসাইডস, ইউজড অ্যাজ আ ইনসেকটিসাইডস। আগে এটাই ব্যবহার করা হতো। থার্মাল পলিউটেন্টস, দ্য মেইন সোর্সেস অফ থার্মাল পলিউটেন্টস অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তাহলে পাওয়ার প্ল্যান্ট ইউজ ওয়াটার অ্যাজ আ কুলেন্ট, আর সেটাই রিলিজ হয় কোথায়? ওয়াটার বডিজে, দ্য অরিজিনাল সোর্স। তার ফলে কি হতে পারে? তার ফলে ওয়াটারের টেম্পারেচারটা ইনক্রিজ করে দিতে পারে, which can kill the fishes and other aquatic animals। বোঝা গেল। এবার নেক্সট কজেস গুলো দেখে নিই। নেক্সট কজেস গুলো কি আছে? মেরিন পলিউশন অ্যান্ড আন্ডারগ্রাউন্ড ওয়াটার পলিউশন। তাহলে মেরিন পলিউশন কি? ওশনস আর দ্য আলটিমেট সিঙ্ক অফ অল ন্যাচারাল অ্যান্ড ম্যানমেড পলিউটেন্টস। আমরা জানি সবকিছুই কিন্তু ওশনে এসে পড়ছে। সুয়েজ বলো, গার্বেজ বলো, যেগুলো কোস্টাল সিটিজে রয়েছে আশেপাশে, সি এর আশেপাশে, সেগুলো কিন্তু ডাম্প হচ্ছে ইনটু দ্য সিটি। দ্য আদার সোর্সেস ক্যান বি ওশনিক পলিউশনস লাইক নেভিগেশনাল ডিসচার্জ হতে পারে, অয়েল, গ্রিস, ডিটারজেন্ট, সুয়েজ, গার্বেজ, রেডিওঅ্যাক্টিভ ওয়েস্ট, কিংবা যদি লিকেজ হয় অয়েল ট্যাঙ্কার থেকে, অয়েল স্পিলস বা অফশোর অয়েল মাইনিং, এগুলো সমস্তটাই কিন্তু নিয়ে হচ্ছে মেরিন পলিউশন। আন্ডারগ্রাউন্ড পলিউশন কি? ইন্ডিয়াতে কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু গ্রাউন্ড ওয়াটার ইজ ভেরি থ্রেটেন্ড। কেন? কারণ কন্টামিনেশন হওয়ার ফলে কিসের থ্রুতে? না, ইন্ডাস্ট্রিজ আর মিউনিসিপ্যাল ওয়েস্ট বা ইফ্লুয়েন্স যেগুলো আছে সেগুলো সিপেজ হওয়ার ফলে লিচিং এর প্রসেসে কিন্তু কি হয় না, গ্রাউন্ড ওয়াটারে ঢুকে যায়। সুয়েজ বলো, চ্যানেল বলো বা এগ্রিকালচারাল রান অফ বলো, সেখান থেকে কিন্তু গ্রাউন্ড ওয়াটারটাকে পুরোপুরি পলিউট বা দূষিত করে দেওয়া হচ্ছে। এবার যেটা দেখবো সেটা হচ্ছে অয়েল স্পিল। দ্য মোস্ট কমন কজ অফ অয়েল স্পিল অর্থাৎ অয়েল যখন লিকেজ হয়ে যায় ইজ দ্য লিকেজ ডিউরিং দ্য মেরিন ট্রান্সপোর্ট, লিকেজ ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাঙ্ক, যেগুলো কোথায় থাকে? সি এর তলায় বা সমুদ্রের তলায়। অ্যান্ড অয়েল স্পিল কুড অকার ডিউরিং দ্য অফশোর অয়েল প্রোডাকশন অ্যাজ ওয়েল। মানে অফশোর মানে যদি
সমুদ্রের ধার থেকে যদি দূরে যদি অয়েল প্রোডাকশন হয়ে থাকে তাও কিন্তু অয়েল স্পিল হতে পারে। এর ইম্প্যাক্ট বা কি প্রভাব ফেলে এই মেরিন লাইফের ওপর? অয়েল বিং লাইটার, যেহেতু তেল সমুদ্রের জলের থেকে লাইটার হওয়ার ফলে ইট কভার্স দ্য ওয়াটার সারফেস অ্যাজ আ ভেরি থিন ফিল্ম, কাটিং অফ দ্য অক্সিজেন টু ফ্লোট প্লান্টস অ্যান্ড আদার প্রডিউসার। তাহলে ফ্লোটিং প্লান্টস বা যারা প্রডিউসার আছে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পায় না, যার ফলে কি হয়, উইদিন আওয়ার্স অয়েল স্পিল অয়েল লিকেজ হওয়ার ফলে দ্য ফিশেস, সেলফিশ, প্ল্যাঙ্কটন ডাই ডিউ টু সাফোকেশনের ফলে তারা যেহেতু অক্সিজেন পাচ্ছে না তার ফলে তারা কিন্তু সাফোকেশনের ফলে মারা যেতে পারে আর মেটাবলিক ডিসঅর্ডার হতে পারে। বার্ডস, সি ম্যামেলস দ্যাট কনজিউম দিস ফিশেস, এবার কিছু বার্ডস বা ম্যামেলস তারা এই ডেড ফিশেসগুলো যদি কনজিউম করে বা প্ল্যাঙ্কটনসগুলো খায় তারাও কিন্তু মারা যাবে পয়জনিং এর ফলে। বোঝা গেল যে অয়েল স্পিল কাকে বলে। তাহলে এফেক্টস অফ ওয়াটার পলিউশন দেখে নিই। এফেক্টস অন হিউম্যান হেলথ, এফেক্টস অন অ্যাকুয়াটিক ইকোসিস্টেম, তার আন্ডারে আমরা ডিজলভ অক্সিজেন কাকে বলে দেখব, বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কাকে বলে দেখব, সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কাকে বলে দেখব, হ্যাজার্ডস অফ গ্রাউন্ড ওয়াটার পলিউশন, বায়োম্যাগনিফিকেশন কাকে বলে, আর ইউট্রোফিকেশন কাকে বলে। তাহলে এগুলো আমরা ইন ডিটেলস এবার জানবো। ফার্স্টে দেখে নিই এফেক্টস অন হিউম্যান হেলথ। ফার্স্টে এই যে দেখতে পাচ্ছ মার্কারি, ক্যাডমিয়াম, আর্সেনিক, এগুলো সব কটা কি, এগুলো সব হচ্ছে হেভি মেটালস। বোঝা গেল, এগুলো সব হচ্ছে হেভি মেটালস। তাহলে মার্কারি ফার্স্ট কি হয় না, কনভার্ট হয় মিথাইল মার্কারিতে। কিসের থ্রুতে, কিসের দ্বারা, ব্যাকটেরিয়াল অ্যাকশনের থ্রুতে ইন অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট। তার ফলে মিনামাটা ডিজিজ ইন জাপানে দেখা যায় কবে, ইন 1952, ডিউ টু ইটিং অফ ফিশ টেকেন ফ্রম, যে মাছটা কোথা থেকে নেওয়া হয়েছিল, মার্কারি পলিউটেড মিনামাটা বে থেকে। বোঝা গেল, এই মার্কারি, ক্যাডমিয়াম, আর্সেনিক, লেড এগুলো কিন্তু প্রত্যেকটাই হেভি মেটালস। নেক্সট দেখে নিই ক্যাডমিয়াম। Water contaminated with cadmium can cause ইটাই disease, which is also called ouch disease. এটা একটা পেনফুল ডিজিজ, যেখানে কি হয় না, বোনস অ্যান্ড জয়েন্টস যেগুলো আছে সেগুলোতে কিন্তু ভীষণ পরিমাণে ব্যথা হয়, অ্যান্ড ক্যান্সার অফ লাংস অ্যান্ড লিভার্সও হতে পারে। আর্সেনিক, consumption of arsenic polluted water leads to accumulation of arsenic in the body parts with blood, nails and hair causing স্কিন লেশন। অ্যাকচুয়ালি আর্সেনিক যদি অতিরিক্ত পরিমাণে বডিতে অ্যাকুমুলেট হয়ে যায় তাহলে কিন্তু স্কিন ডিজিজ হয়, স্কিন লেশনস হতে পারে, রাফ হয়ে যেতে পারে, স্কিন ড্রাই হয়ে যেতে পারে, থিকেন্ড হয়ে যেতে পারে, আলটিমেটলি এটা স্কিন ক্যান্সারও করতে পারে। লাস্ট হচ্ছে লেড। দ্য কম্পাউন্ড অফ লেড কজ অ্যানিমিয়া, হেডেক, লস অফ মাসেল পাওয়ার আর ব্লুইশ লাইন্স অ্যারাউন্ড দ্য গামস। বোঝা গেল, তাহলে প্রত্যেকটা কিন্তু এখানে হেভি মেটাল আর প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। Effects on aquatic ecosystem. Polluted water reduces dissolved oxygen. Dissolved oxygen কি সেটা আমরা পরে দেখছি। যার ফলে it eliminates the sensitive organism like planktons, mollusks and fishes from the water body. However, a few tolerant species, কিছু tolerant species আছে যার নাম Tubifex annelid worm. এটা একটা annelid worm, তার নাম Tubifex, and some insect larva may সার্ভাইভ ইন হাইলি পলিউটেড ওয়াটার ইন লো ডিও কন্টেন্ট। মানে ওয়াটারে যদি ডিজলভ অক্সিজেন কমে যায় তার ফলেও কিন্তু তারা সার্ভাইভ করতে পারে, তারা সেই কন্ডিশনটাকে টলারেট করতে পারে, সহ্য করে নেয়, আর সেই স্পিসিসগুলোকে বলা হয় ইন্ডিকেটর স্পিসিস ফর পলিউটেড ওয়াটার। তারা যদি ওয়াটার বডিতে থাকে তার মানে বুঝে নিতে হবে যে ওয়াটার বডিটা কিন্তু পলিউটেড, বিকজ দে ক্যান টলারেট দ্যাট কন্ডিশন অফ দ্য ওয়াটার। ঠিক আছে, তারা কিন্তু সেই কন্ডিশনেও বেঁচে থাকতে পারে। তাহলে এবার আমরা দেখে নিই ডিজলভ অক্সিজেন কাকে বলে। তাহলে ডিজলভ অক্সিজেন ইজ দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন, সেই পরিমাণ অক্সিজেন ডিজলভ থাকবে ইন আ গিভেন কোয়ান্টিটি অফ ওয়াটার, সেটা 1 লিটার জল হতে পারে, অ্যাট আ পার্টিকুলার টেম্পারেচার অ্যান্ড অ্যাটমসফেরিক প্রেশার। বোঝা গেল, the presence of organic and inorganic waste in water decreases the dissolved oxygen content. এবার যদি inorganic and organic waste থাকে ওয়াটার বডিতে তাহলে কিন্তু সেই ওয়াটার বডির dissolved oxygen প্রচন্ড পরিমাণে কমতে থাকবে। Now water having DO content below 8, যদি DO content 8 এর কম থাকে, 8 মিলিগ্রাম পার লিটার, it may considered as contaminated। আর যদি
below 4 থাকে 4.0 that is mg per liter, it is considered as highly polluted. বোঝা গেল? ডিও কন্টেন্ট যদি 8 কম থাকে তাহলে সেটাকে কন্টামিনেটেড বলবো, দূষিত বলবো, আর যদি সেটা 4 কম থাকে তাহলে কিন্তু সেটা অতিরিক্ত পরিমাণে দূষিত। এবার দেখে নিই বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কাকে বলে। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড অর্থাৎ বিওডি ইজ দ্য অ্যামাউন্ট অফ ডিজলভ অক্সিজেন নিডেড বাই ব্যাকটেরিয়া। এটা হচ্ছে অ্যামাউন্ট অফ ডিজলভ অক্সিজেন যেটা কার প্রয়োজন না ব্যাকটেরিয়ার প্রয়োজন। কিসের জন্য প্রয়োজন? ইন ডিকম্পোজিং দ্য অর্গ্যানিক ওয়েস্ট প্রেজেন্ট ইন ওয়াটার বডি। তাহলে সেই পরিমাণ ডিজলভ অক্সিজেন যেটা ব্যাকটেরিয়ার দরকার in decomposing the organic waste present in the water is called BOD. বোঝা গেল? BOD হচ্ছে সেই পরিমাণ ডিজলভ অক্সিজেন যেটা ব্যাকটেরিয়াদের প্রয়োজন কিসের জন্য না ডিকম্পোজিশনের জন্য। বোঝা গেল? The organic waste present in water. So water pollution by organic waste is measured in terms of biochemical বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে ওয়াটার পলিউশন বাই অর্গানিক ওয়েস্টের দ্বারা যেসব এই অর্গানিক ওয়েস্টের দ্বারা যে ওয়াটার পলিউশন হয়ে থাকে সেটাকে মেজার করে কোন টার্মসে না বিওডি হিসাবে এটাকে কিন্তু মেজার করা যায়। ইট এক্সপ্রেসেস ইন মিলিগ্রাম অফ অক্সিজেন পার লিটার অফ ওয়াটার। দ্য হায়ার দ্য ভ্যালু অফ বিওডি ইন্ডিকেটস লো ডিও কন্টেন্ট। এটা ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে যে বিওডির ভ্যালু যখন হাই কি ইন্ডিকেট করবে না সেই ওয়াটার বডিতে ডিও কিন্তু কম থাকবে, ডিও কন্টেন্ট উইল বি লেস। সিন্স বিওডি ইজ লিমিটেড টু বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল, যেহেতু বিওডি শুধুমাত্র বায়োডিগ্রেডেবল অর্থাৎ যেসব মেটেরিয়ালগুলো ডিগ্রেডেড বা পচন ধরতে পারে যেরকম অর্গানিক ওয়েস্ট তার জন্য সীমিত, এটা কিন্তু নট রিলায়েবল মেথড অফ মেজারিং ওয়াটার পলিউশন। নাও নেক্সট হচ্ছে chemical oxygen demand. Chemical oxygen demand measures the amount of oxygen in parts per million required to oxidize সেই পরিমাণ অক্সিজেন যেটা অক্সিডাইজ করবে অর্গানিক অর্থাৎ বায়োডিগ্রেডেবল নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট অ্যান্ড অক্সিডাইজেবল ইনঅর্গানিক কম্পাউন্ড ইন দ্য স্যাম্পল। সেই জন্যই সিওডি ইজ বেটার দ্যান বিওডি। সিওডি অর্থাৎ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কিন্তু বেটার দ্যান বিওডি। মাথায় রাখতে হবে, কারণ কি বিওডি ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর দ্য বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল, যেগুলো কিন্তু ডিগ্রেড হতে পারে বা হয় সেইগুলোর জন্যই কিন্তু এটা লিমিটেড বলা হয় এটাকে, বাট সিওডি কিন্তু সব ক্ষেত্রে ইউজ করা যায় টু মেজার দ্য ওয়াটার পলিউশন। নেক্সট দেখে নিই হ্যাজার্ডস অফ গ্রাউন্ড ওয়াটার পলিউশন। এবার প্রেজেন্স অফ এক্সেস নাইট্রেট, যদি এক্সেস নাইট্রেট থাকে ইন দ্য ড্রিঙ্কিং ওয়াটার is dangerous for human health and may fatal for infants, মানে শিশুদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই ক্ষতিকারক যদি গ্রাউন্ড ওয়াটার হ্যাজার্ডস মানে গ্রাউন্ড ওয়াটার পলিউশন মানে হার্মফুল কেমিক্যালসগুলো ইন্ডাস্ট্রিজ থেকে কিংবা নিয়ার বাই এগ্রিকালচারাল ফিল্ড থেকে এগুলো কিন্তু লিচিংয়ের থ্রুতে গ্রাউন্ডে কিন্তু প্রবেশ করবে আর গ্রাউন্ড ওয়াটারটাকে নষ্ট করে দেবে। তাই জন্যেই এই গ্রাউন্ড ওয়াটারে যদি এক্সেস পরিমাণে নাইট্রেট পাওয়া যায় সেটা যদি খাওয়া হয় ড্রিঙ্ক কনজিউম করা হয় which is very dangerous for the human health especially for the children, শিশুদের জন্য। excess nitrate in drinking water reacts with hemoglobin to form non-functional methemoglobin. এই methemoglobinটা হচ্ছে অক্সিজেন ক্যারিং মেটালোপ্রোটিন হিমোগ্লোবিন, যেটা কি করে impairs the oxygen transport, অক্সিজেন ট্রান্সপোর্ট ঠিকঠাক ভাবে হতে দেয় না। তাহলে নাইট্রেট কি করে, নাইট্রেট রিয়াক্ট উইথ হিমোগ্লোবিন, ঠিক আছে, হিমোগ্লোবিনের সাথে রিয়াক্ট করে মেট হেমোগ্লোবিন তৈরি করে, যেটা একটা অক্সিজেন ক্যারিং মেটালোপ্রোটিন হেমোগ্লোবিন, যেটা কি করে অক্সিজেনটাকে কিন্তু ক্যারি হতে দেয় না, মানে impairs the oxygen transport, যেটা অক্সি হিমোগ্লোবিন করে থাকে। অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে অক্সি হিমোগ্লোবিন কি করে অক্সিজেনটাকে ট্রান্সপোর্ট হতে দেয় বডিতে, বাট এটা কিন্তু সেটা হতে দেয় না, যার ফলে কি হয় দিস কন্ডিশন ইজ কল্ড মেট হিমোগ্লোবিনেমিয়া অর ব্লু বেবি সিনড্রোম। বোঝা গেল? যার ফলে কি হয়ে থাকে অক্সিজেন কিন্তু বডিতে ট্রান্সপোর্ট হতে পারে না, আর এই কন্ডিশনটাকে বলা হয় ব্লু বেবি সিনড্রোম। Excess fluoride in drinking water causes neuromuscular disorder, gastrointestinal problem,
টিথ ডিফর্মিটি, হার্ডনিং অফ বোন, স্টিফ পেনফুল জয়েন্টস যেটাকে বলা হয় ফ্লোরোসিস, ম্যাক্সিমাম লেভেল অফ ফ্লোরাইড which the human body can tolerate 1.5 parts per million. ম্যাক্সিমাম যে লেভেলটা হিউম্যান বডি মানে মানুষ টলারেট করতে পারে, সহ্য করতে পারে, সেটা 1.5 ppm, এর বেশি না, mg per liter of water. বোঝা গেল? নেক্সট যেটা দেখে নেব হ্যাজার্ডস অফ গ্রাউন্ড ওয়াটার পলিউশনের মধ্যে, ওভার exploitation of groundwater may lead to leaching of arsenic from the soil and rock sources and contaminate the groundwater, যার কারণে এই ক্রনিক এক্সপোজার অফ এক্সেসিভ যদি তুমি এই আর্সেনিকটাকে কনজিউম করে থাকো তাহলে কি হতে পারে, ব্ল্যাক ফুট ডিজিজ, ইট কজেস ডায়রিয়া, পেরিফেরাল নিউরাইটিস মানে হাইপার কেরাটোসিস মানে তোমার স্কিনটাকে ঠিক বানিয়ে দেবে, কেরাটিন যে প্রোটিনটা আমাদের স্কিনে থাকে এটা কিন্তু আস্তে আস্তে থিকেন হতে থাকবে, মোটা হতে থাকবে, অ্যান্ড অলসো lung and skin cancer. বোঝা গেল? ইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ডেল্টা মানে গঙ্গা ডেল্টার চারিদিকে আশেপাশে millions of people are exposed to this ground contaminated with high level of arsenic and a highly toxic and dangerous pollutant. বোঝা গেল? তাহলে আমরা কি কি পড়লাম? নাইট্রেটের জন্য যে ডিজিজটা হয়ে থাকে সেটাকে কি বলা হয়, ব্লু বেবি সিনড্রোম, এটা ইনফ্যান্টসদের মধ্যে বেশি হয়। ফ্লোরাইডের জন্য যেটা হয়ে থাকে সেটাকে বলে ফ্লোরোসিস, আর আর্সেনিকের জন্য যেটা হয়ে থাকে সেটাকে বলা হয় ব্ল্যাক ফুট ডিজিজ। নেক্সট দেখে নিই বায়োম্যাগনিফিকেশন কাকে বলে। বায়োম্যাগনিফিকেশন কি? বায়োম্যাগনিফিকেশনকে বায়ো অ্যাম্প্লিফিকেশনও বলা হয়, যেখানে কনসেন্ট্রেশন অফ টক্সিকেন্স increases at each successive level. So it is due to the reason that toxic elements গুলো cannot be absorbed simultaneously, তারা কি হয়, they get transferred to the successive high tropic level resulting in more concentration. মানে যত মানে ফুড চেনের ওপরে মানে একদম টপ কনজিউমার অবধি এর কিন্তু কনসেন্ট্রেশন বাড়তে থাকবে প্রত্যেকটা ট্রপিক লেভেলে, একদম স্টার্টিং ফ্রম দ্য প্রডিউসার থেকে একদম হায়ার ট্রপিক লেভেল অবধি। So biomagnification can be seen in the case of mercury and DDT. The concentration of mercury and DDT increases at each successive level. বোঝা গেল? তাহলে এটা আমরা একটা ডায়াগ্রামের থ্রু দিয়ে বুঝে নিই। তাহলে এখানে দেখে নিই, ওয়াটারে দেখো কত কম পরিমাণ ppm এ ডিডিটি কিংবা মার্কারি আছে, সেটা যখন কনজিউম, সেখানে যখন জু প্ল্যাঙ্কটন থাকছে তার এত কনসেন্ট্রেশন যাচ্ছে, সেটাকে যখন একটা স্মল ফিশ খাচ্ছে তার আস্তে আস্তে বাড়ছে 0.5, সেটাকে যখন একটা লার্জ ফিশ খাচ্ছে সেটা 2 ppm হচ্ছে, আর সেটাকে যখন একটা ফিশ ইটিং বার্ড অর প্রে খাচ্ছে তখন তার সব থেকে বেশি কনসেন্ট্রেশন দেখতে পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে তাহলে এটা কি হবে, বায়ো ম্যাগনিফাই হবে, মানে ওই টক্সিকেন্টটা কিন্তু ধীরে ধীরে ম্যাগনিফাই হচ্ছে, অর্থাৎ বাড়ছে প্রত্যেকটা সাকসেসিভ ট্রপিক লেভেলে। নেক্সট ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন দ্য নিউট্রিয়েন্ট এনরিচমেন্ট অফ দ্য লেক, যেটা কি প্রমোট করবে, অ্যালগে, অ্যাকুয়াটিক প্লান্টস বা ভেরিয়াস ফনাকে বাড়তে সাহায্য করবে। দিস প্রসেস ইজ কল্ড ন্যাচারাল ইউট্রোফিকেশন। তাহলে ইউট্রোফিকেশন যখন ন্যাচারালি হবে সেটা কোথা থেকে আসবে, নিউট্রিয়েন্টগুলো ফ্রম দ্য এগ্রিকালচারাল ফিল্ড থেকে আসতে পারে কিংবা কোনো সারফেস রান অফ থেকে আসতে পারে, সেখান থেকে যখন এসে সেটা জলের সাথে মিশবে, অতিরিক্ত পরিমাণে নাইট্রেট কিংবা ফসফেট বেড়ে যাবে, তার ফলে কি হবে, প্রচুর পরিমাণে অ্যালগে, অ্যাকুয়াটিক প্লান্টস হয়ে থাকবে, সেটা ন্যাচারালি হবে আর অনেক দিন ধরে হবে। বাট কালচারাল ইউট্রিফিকেশন কাকে বলে, যখন ম্যানমেড বা অ্যান্থ্রোপ্রোজেনিক কোনো অ্যাক্টিভিটিসের দ্বারা যখন সাডেন একটা ওয়াটার বডি ইউট্রোফিক হয়ে যাবে তখন সেটাকে কালচারাল ইউট্রোফিকেশন বলা হয়। তাহলে অন দ্য বেসিস অফ নিউট্রিয়েন্ট অলিগোট্রপিক বলা হবে একটা লেককে। অলিগোট্রপিক কখন বলা হবে, যখন ইট কন্টেন লো অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট। মেসোট্রপিক মানে হচ্ছে মডারেট নিউট্রিয়েন্ট, ইউট্রপিক মানে হচ্ছে হাইলি নিউট্রিয়েন্ট রিচ। তাহলে ইউট্রোফিকেশন ইজ দ্য রেসপন্স অফ অ্যাডিশন অফ নিউট্রিয়েন্টস সাচ অ্যাজ নাইট্রেটস অ্যান্ড ফসফেটস, ন্যাচারালিও হতে পারে, আর্টিফিশিয়ালিও হতে পারে, ফার্টিলাইজিং দ্য অ্যাকুয়াটিক ইকোসিস্টেম। তাহলে ম্যাক্সিমাম ইন্ডিয়াতে কিন্তু মেসোট্রপিক আর ইউট্রফিকই লেক বডিজ বা ওয়াটার বডিজ দেখা যায়। ফাইটোপ্ল্যাঙ্কটনস যেগুলো ব্লু গ্রিন ব্যাকটেরিয়া কিংবা অ্যালগে থ্রাইভ অন এক্সেস নিউট্রিয়েন্ট, তারা কিন্তু এক্সেস নিউট্রিয়েন্টে আরো বেশি রিপ্রোডিউস করতে পারে, অ্যান্ড দেয়ার পপুলেশন এক্সপ্লোশন কভার দ্য অলমোস্ট এন্টায়ার সারফেস লেয়ার, মানে পুরো একদম
লেকের সারফেস এরিয়াটা কিন্তু তারা পুরো কভার আপ করে দেয়, আর এই কন্ডিশনটাকে বলা হয় অ্যালগাল ব্লুম। তাহলে ইউট্রোফিকেশন আর অ্যালগাল ব্লুম মনে রাখতে হবে। ইউট্রোফিকেশন একটা কন্ডিশন যখন একটা লেকে অতিরিক্ত পরিমাণে নিউট্রিয়েন্ট বেড়ে যাচ্ছে, আর সেটাতে কি করছে, ইট প্রমোটস দ্য গ্রোথ অফ অ্যালগে, ব্লু গ্রিন ব্যাকটেরিয়া এক্সেট্রা আর অ্যাকুয়াটিক প্লান্টস। আর যখন এটা পুরো পপুলেশন এক্সপ্লোশন ঘটছে, পুরো ওয়াটার বডিকে কভার করে দিচ্ছে সারফেসটা, তখন সেটাকে বলা হবে অ্যালগাল ব্লুম। ডায়াগ্রামটা থ্রু দিয়ে একবার বুঝে নি। দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট হচ্ছে নিউট্রিয়েন্ট লোডেড আপ। এই এক্সেসিভ নিউট্রিয়েন্ট কোথা থেকে না ফার্টিলাইজার আর ফ্লাশড ফ্রম দ্য ল্যান্ড ইনটু দ্য রিভার অর লেকসে আসে বাই রেইন ওয়াটার। সেকেন্ড স্টেপে দেখো প্লান্ট ফ্লারিশ, ধীরে ধীরে কিন্তু প্লান্টগুলো ফ্লারিশ করতে থাকে, বাড়তে থাকে, অ্যান্ড দিস পলিউটেন্ট cause the aquatic plant growth of algae, duckweed and many other plants. নেক্সট দ্য থার্ড স্টেপ কি হয়, অ্যালগাল ব্লুম। দেখো একটা লেয়ার অফ অ্যালগে কিন্তু দেখতে পাচ্ছ, এই সারফেসটাকে কিন্তু পুরো এরা ঢেকে দেয়। সো অ্যালগাল ব্লুম প্রিভেন্টিং দ্য সানলাইট রিচিং দ্য আদার প্লান্টস। তাহলে এখানে ধীরে ধীরে অক্সিজেনটা ডিপ্লিট করতে থাকে। কেন? কারণ কি যে এই যে প্লান্টসগুলো দেখতে পাচ্ছ, এই প্লান্টসগুলোর কাছে কিন্তু এই সানলাইটটা গিয়ে পৌঁছায় না, যার ফলে অক্সিজেন প্রচন্ড পরিমাণে কমে যায়। সো দ্য প্লান্ট ডাই অ্যান্ড দ্য অক্সিজেন ইন দ্য ওয়াটার ইজ ডিপ্লিটেড। বোঝা গেল? নেক্সট নাম্বার ফোর কি হচ্ছে একটু দেখে নি। ডিকম্পোজিশন ফার্দার ডিপ্লিটস অক্সিজেন। এই যে ডেড প্লান্টস অ্যানিমেলস গুলো আছে, সেগুলো তো ডিকম্পোজ করবে মাইক্রো অর্গানিজমরা। এই ডিকম্পোজিশন প্রসেসে ওরা আরো বেশি অক্সিজেন ইউজ করে ফেলছে। ডেড প্লান্টস আর ব্রোকেন ডাউন বাই ব্যাকটেরিয়া ডিকম্পোজার। তারা কি করছে, ইউজিং আপ দ্য ইভেন মোর অক্সিজেন ইন দ্য ওয়াটার, যার ফলে কি হচ্ছে, ওয়াটার বডিতে একটা অ্যানএরোবিক কন্ডিশন ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ ল্যাক অফ অক্সিজেন ক্রিয়েট হচ্ছে। মানে অক্সিজেন প্রচুর পরিমাণে ডিপ্লিট হচ্ছে, এক তো সানলাইট ঢুকতে পারছে না, ঠিক আছে, তার ফলে তারা রেসপিরেশন করতে পারছে না, যার ফলে তারা মারা যাচ্ছে। এই ডিকম্পোজাররা তারা কি করছে না, ডিকম্পোজিশন প্রসেসটাতে বেশি অক্সিজেন ইউজ করে ফেলছে। লাস্ট কি হবে, ডেথ অফ ইকোসিস্টেম, ফুড চেন হ্যাম্পার হবে, oxygen level reach at a point where no life is possible and fish and other organism will die. So this is the overall process of eutrophication. Last যেটা আমরা দেখবো সেটা হচ্ছে control measures. Realizing the importance of maintaining the cleanliness of water body, government একটা act pass করে, সেটা হচ্ছে Water Prevention and Control of Pollution Act 1974 to safeguard our water resources. একটা প্ল্যানও করা হয় টু সেভ দ্য রিভার কল গঙ্গা অ্যাকশন প্ল্যান, দ্যাট ওয়াজ লঞ্চড ইন 1985। এই সালগুলো মনে রাখতে হবে। ইন ইন্ডিয়া দ্য সিপিসিবি, দ্যাট ইজ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, ইট ইজ অ্যান অ্যাপেক্স বোর্ড, একদম টপে আছে ইন দ্য ফিল্ড অফ ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট, হ্যাজ ডেভেলপ আ কনসেপ্ট অফ ডেজিগনেটেড বেস্ট ইউজ অফ দিস ওয়াটার। Now, treatment of sewage water and industrial effluent before releasing into water body, মানে ঠিকভাবে ট্রিটমেন্ট করতে হবে সুয়েজ ওয়াটার কিংবা ইন্ডাস্ট্রিয়াল ওয়াটারকে, সেটাকে ওয়াটার বডিজে ফেলার আগে সেটাকে ভালো করে ট্রিটমেন্ট করে ফেলতে হবে। হার্মফুল যেসব টক্সিকেন্সগুলো আছে সেগুলোকে রিমুভ করতে হবে। হট ওয়াটার শুড বি কুলড বিফোর রিলিজ ফ্রম দ্য পাওয়ার প্ল্যান্ট। নেক্সট, এক্সেসিভ ইউজ অফ ফার্টিলাইজার, পেস্টিসাইড শুড বি অ্যাভয়েডেড। তার বদলে অর্গানিক ফার্মিং করতে হবে, বা এফিশিয়েন্ট ইউজ অফ অ্যানিমাল রেসিডিউ অ্যাজ ফার্টিলাইজার ক্যান রিপ্লেস দ্য কেমিক্যাল ফার্টিলাইজার। মানে কেমিক্যাল ফার্টিলাইজারের বদলে কিছু অ্যানিমাল রেসিডিউ অ্যাজ আ ফার্টিলাইজার ইউজ করতে হবে, বা অর্গানিক ফার্মিং করতে হবে। নেক্সট হচ্ছে ওয়াটার হায়াসিন্থ। এটা একটা অ্যাকুয়াটিক উইড বা ইনভেসিভ স্পিসিস বলতে পারো। এটা কি করে না, ওয়াটারটাকে পিউরিফাই করে বাই টেকিং আপ সাম toxic materials and a number of heavy metals from the water. তাই এই প্ল্যান্টটাকে কিন্তু লাগাতে হবে। It has been suggested that we should plant eucalyptus tree along with sewage pond এর আশেপাশে কিন্তু eucalyptus trees লাগাতে হবে, কারণ এই ট্রিটা কিন্তু অ্যাবজর্ব করতে পারে এক্সেস or extra waste water, surplus waste water rapidly, and it release pure water vapor into the atmosphere. বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।